পড়ছিলাম দিও তোমার মালাখানি, কলমে আফসানা আশা। পর্ব সংখ্যা ৮ এর শেষার্ধ। তাহমিনা প্রতিজ্ঞা করে এসেছিলেন ভালো মন্দ কোনো কথাই বলবেন না। রক্ত মাংস এক করে ছেলেদেরকে লালন পালন করেছেন, কত প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করেছেন। কাছের লোকেরা কেউ কেউ অবহেলা করেছে, কেউ দুটো এতিম সন্তান সহ বিধবাকে করুণা করেছে। তৌফিক নিজের পছন্দে বিয়ে করাতে বিদ্রূপ সইতে হয়েছে, ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেননি বলে। তৌহিদের চাকরি পেতে দেরি হওয়াতেও তো কত বাক্যবান ছুড়ে আসতো, সেসবের জবাব ছিল ওর সরকারি চাকরি পাওয়াটা। তাহমিনার পরিশ্রম সার্থক হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। তৌহিদের গর্ভধারিণী হিসেবে গর্ববোধ করেন তিনি। এমন সোনার টুকরো ছেলের পুত্রবধূ চেয়েছিলেন, এমন মেয়েকে যে ঘর আলো করে রাখবে, পুতুলের মতো ছুটে বেড়াবে ঘরময়। শাশুড়ি বউ মিলে প্রাণোচ্ছল সংসার হবে, হাসি আনন্দ খুনসুটি থাকবে। আহ্লাদে সেই ছবিটাতে কিছুতেই রুচি মানানসই হয় না। কি বলবে লোকে, বুড়ো ধামড়ি বউ তৌহিদের। কিন্তু দুই ছেলেই যেভাবে এই মেয়েকে আনবার জন্য উঠে পড়ে লেগেছে, তাহমিনার আর কিছু করার ছিল না। আর তৌফিকের যুক্তিও বড় ভয়ানক। যদি সত্যি এমন কোনো মেয়ে আসে তৌহিদের জীবনে যে ওকে অসুখী করবে, সে আশঙ্কা থেকে মন না মানলেও তাহমিনা মনকে মানিয়েছেন। ছেলের সুখই তো মায়ের সুখ, না হয় লোক বেশি ডাকবেন না বিয়েতে, ডামাডোল হবে না কোনো। একদিক দিয়ে ভালোই এটা, তৌহিদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিলে এরপর মায়ের উপর কখনো আর কথা বলতে পারবে না। অপরাধী হয়ে থাকবে তাহমিনার সামনে। সংসারের খবরদারি তাহমিনার আঁচলেই বাধা হয়ে থাকবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত সব কিছু ভেবে চিনতে মুখ বন্ধ করে রেখেছিলেন তাহমিনা, কিন্তু আর সহ্য হলো না। ছেলের এমন অপমান সহ্য করা তো যায় না। উঁচু গলায় বলে উঠলেন, এই মেয়ে, কি বলছো, কি করছো বুঝতে পারছো? হাওয়া খেয়ে বুড়ি হয়েছ? এই গর্ধবটা বিয়ে না করলে আর বিয়ে হবে তোমার? কে বিয়ে করবে তোমাকে? ও যে তোমাকে বিয়ে করতে চেয়েছে, তোমার ভাগ্য সেটা। একটা গতি হবে তোমার। জাকিয়া প্রতিবাদ করলেন, মৃদুস্বরে বললেন, আপা, আপনি বাড়ি বয়ে এসেছেন, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, সম্পর্ক হোক না হোক আমি মোটেও চাই না আমাদের দিক থেকে আপনার বিন্দুমাত্র অসম্মান হোক। সেই ভয়ে আমার ছেলেকে আমি ঘরে বন্দি করে রেখেছি। কিন্তু আপা, আমার মেয়ের বিয়ে হবে কি না হবে সেটা টেনশন আমার, আর কারো না। আমার মেয়েকে আমার সামনে হেয় বা অপমান করে কিছু বলবেন না, তাহলে আমিও হয়তো আপনার সম্মান রাখতে পারবো না। তাহমিনা বজ্রাহত হলেন। মেয়ের মা এরকম চোখে চোখ রেখে কথা বলে, এটা ওনার চারপাশে উনি কখনো দেখেননি। আর তৌহিদের মতো সোনার টুকরো ছেলের মা তিনি। রাগে ওনার মুখে কথা জোগালো না। রুচি খুব মৃদু স্বরে বলল, দেখেন না আন্টি, আপনি জানেন তৌহিদ আমাকে বিয়ে না করলে আমার আর বিয়ে হবে না। আপনি আমাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা খুব ভালো করে জানতেন। অনেকবার আপনার কাছে গিয়েছি, আমি আন্তরিক হতে চেষ্টা করেছি। আমার বয়স তো হুট করে 31 হয়ে যায়নি আন্টি। তৌহিদের জন্য অপেক্ষা করেই যে আমি আপনার ভাষায় বুড়ি হয়েছি সেটাও আপনি জানেন। তবু আপনার মনে হয়নি এই যে আমার বিয়ে হবে না আর কখনো, এটাতে তৌহিদ বা আপনার কোনো দায় আছে? আমাকে ক্ষতিগ্রস্ত করে একদম চোখ উল্টে নিতে আপনার কখনো অপরাধ বোধ হয়নি। এখন কোনো পরিস্থিতিতে আপনাকে এখানে আসতে বাধ্য করলো আমি জানি না, কিন্তু আপনার সম্মান রাখা আমার পক্ষে সম্ভব না। কয়েক মাস আগে হলে হয়তো তৌহিদের জন্য রুচি এক গলা বিষ খেয়ে নিত, কিন্তু এখন সেটা সম্ভব না। আজকেরটা সহ আগের আরও অনেক কিছুর জন্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তৌহিদ ছাড়া আমার গতি নেই, এই কথাটা আমারও আগে মনে হতে পারে সেটাই সত্যি, কিন্তু এখন আমার স্বগতিতে আগ্রহ হচ্ছে না। গতিহীন থেকেই দেখি না কি আসে যায়। তাহমিনা তরাক করে উঠে দাঁড়ালেন। ওরে বাবা, যেমনি মেয়ের মা তেমনি মেয়ের চোপা। আমার বাপ চাচাদেরকে দেখেছি মেয়ের শ্বশুর শাশুড়ির সামনে চোরের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। গাড়ি ভরে জিনিস এনেও তারা মেয়ের শ্বশুর বাড়ি চুপি চুপি ঢুকতেন। এদের নেই কোনো আর সার, অথচ বড় বড় কথা। বলতে বলতে নিজের ছেলেদের দিকে তাকালেন তিনি। এই চল তোরা, আরও বসে বসে অপমান গিলতে হবে? এমন পানিতে পড়ে গেছিস নাকি? একটা কেন, এমন 10টা মেয়ের লাইন লেগে আছে আমার ছেলের পেছনে। তৌফিকের খুব অসহায় লাগলো, খুব মিনতি ভরা গলায় বলল, কি বলছো ভাবি, চলে যাব আমরা? রুচি তৌফিকের দিকে তাকালো না, ওর চোখ দিয়ে জলের ধারা নেমে কোল ভিজে যাচ্ছে। তৌফিক আবার চেষ্টা করলো, ভাইয়া, তোমাকে কতখানি ভালোবাসি সেটা আমি জানি, আমার চাইতে তুমি আরও ভালো জানো। মানুষই তো ভুল করে, ওর ভুল যদি তুমি মাফ না করো আর কে করবে? এভাবে সব ভেঙে দিও না। তুমিও তাকে ভালোবাসো, এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলো না। একদিন বা 2 দিনের জীবন না ভাবি, এই জীবনে কত কিছু ক্ষমা করে যেতে হয়।
কত কিছুর সাথে আপোষ করে চলতে হয়। আমিও তোমার ছোট ভাই, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো। জিদ করে রাগ করে সবকিছু শেষ করে দিতে হয় না। ভালোবাসার কাছে তো রাগ জেদ তুচ্ছ। সমঝোতাটা না হয় তুমিই করো। ভাইয়াকে মাফ করে দাও। রুচি তাকালো তৌফিকের দিকে, কিছু বলতে চাইলো কিন্তু বলল না, চোখ নামিয়ে নিল আবার। তৌফিক তৌহিদের দিকে তাকালো, ওর মুখ ধুলো ধুলো হয়ে গেছে, সর্বহারা হাওয়ার ছাপ চোখে মুখে স্পষ্ট। তাহমিনা তাড়ে দিলেন, আয় আয়, এখানে আর না, বলেই দরজা খুলে বের হয়ে গেলেন। তৌফিক ভাইকে উদ্দেশ্য করে বলল, যা করার তা তো করেই ফেলেছ, ভাবিও কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এমন কোনো লক্ষণ নেই, চলো। তৌহিদ উঠল না, ভাঙা গলায় বলল, ওকে রাজি না করিয়ে আমি যাব না। আচ্ছা আসো তাহলে, আমি মাকে নিয়ে যাই। রুচিকে বলল, ভাবি মাথা ঠান্ডা করো, গোসল করে আসবা নাকি? নিজের ঠাট্টাই নিজেই হাসলো। জাকিয়াকে বলল, আন্টি আজকে তো খাওয়ালেন না, ভাবিকে বুঝিয়ে সবকিছু ঠিকঠাক করেন, আমাকে কাচ্চি খাওয়াতে হবে। আর কথাবার্তা বলে আজ তো খাসির রোস্ট আমার পাওনা, দাবি জানিয়ে গেলাম। কোনোদিন খাওয়াবেন, তারিখটা ভাইয়াকে বলে দিন। অবহেলায় ফেলে রাখা আংটিটা রুচির হাতে দিয়ে বলল, ভাইয়া পছন্দ করে তোমার জন্য কিনেছিল, অন্য কারোর জন্য কেনা জিনিস তোমাকে গুছিয়ে দেওয়া হয়নি, এটা তোমার। আর ভাইয়াও পদ ভুল করে এদিক সেদিক চলে গেল, দিন শেষে তুমি ওর ঠিকানা। উল্টাপাল্টা বুদ্ধি না করে আঁচলে গিট্টু দাও ওকে, তাহলে আর রাস্তা ভুল করে অন্য কোথাও চলে যেতে পারবে না। আসি, দেখি জননী আমার আবার কোথায় চলে গেল। তৌফিক চলে গেলে জাকিয়াও সরে এলেন, রুলির ঘরে ওর কাছে গিয়ে বসলেন। একান্তে কথা বলে যদি দুজনের সমস্যা মিটিয়ে নিতে পারে, নিক। তৌহিদ কিছুক্ষণ চুপচাপ বসে রইল, রুচিও কথা বলল না, নিঃশব্দে কেঁদেই গেল। তৌহিদ উঠে এসে রুচির পাশে বসলো, ওর হাতটাতে নিজের হাতের মাঝে টেনে নিল, হালকা চুমো বসিয়ে বলল, আমি ক্লান্ত ছিলাম রুচি, বিধ্বস্ত ছিলাম, তোমাকে হারাবার ভয়ে এলোমেলো হয়ে গিয়েছিলাম। মানুষ তো, রোবট তো নেই, ভুল করে ফেলেছি। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না, আমি নিজেকে ডিফেন্ড করছি না। কিন্তু রুচি, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তো মিথ্যে না, বিশ্বাস করো। আমি শুধু দুর্বল হয়ে পড়েছিলাম, সেটাও খুব অল্প সময়ের জন্য। আমি জানি দীর্ঘদিনের সম্পর্ক, এমনকি গার্হস্থ্য জীবনেও ভালোবাসার চর্চা করতে হয়, নিয়মিত ভালোবাসতে হয়, নইলে ফাটল তৈরি হয়। সেই ফাঁকা জায়গাটাতে অন্য কেউ ঢুকে পড়ে, একটু একটু করে সে হয়ে যায় তৃতীয়জন। আমি এতক্ষণ বলতে চাইনি, ব্যক্তিগত টানাপোড়েনগুলোকে সবার সামনে আনতে চাইনি। তুমি আমাকে ভালোবাসো সেটা আমিও অস্বীকার করি না। আসলে তুমি ভেবেছিলে রুচি তো আছেই, আমি যে কখনো তোমাকে ছাড়তে পারি এটা তুমি কখনো ভাবোইনি। এই জন্যই ফাটলটা তৈরি হতে দিয়েছ। তুমি জানতে আমি সমস্ত অস্থিরতা পার করেও তোমার জন্য অপেক্ষা করব। আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গিয়েছিলাম তোমার কাছে, হয়তো আমি সত্যি তোমার জন্য আরও 31 বছর অপেক্ষা করতে পারি, কিন্তু কিন্তু আর কিছু না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আর তুমিও পারবে না। আমাদের মাঝে আর কেউ নেই, কেউ থাকবে না, আই প্রমিস। ওসব রোশনি কেউ না, আমিও জানি রোশনি কেউ না। তাহলে আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। রোশনির কথা আমি জানবার আগেই আমি টের পাচ্ছিলাম সব। আমাকে পাশে রেখে অন্য কাউকে মেসেজ করতে তুমি, মেসেজ করতে করতে মৃদু হাসতে, আমাকে লুকিয়ে ফোন রিসিভ করতে। অসম্ভব কষ্ট হতো আমার, যেন আমার হৃদয়টাকে দোলে মধ্যে মারিয়ে দিয়ে যাচ্ছ। কখনো তো রেস্টুরেন্টের টেবিলের উপর মোবাইল রেখে ওয়াশরুমে যেতে, মেসেজ পপ করতো, আমি দেখতাম। স্ক্রিন লক আমার জানা ছিল, কিন্তু আগ্রহ হতো না মেসেজগুলো পড়বার। তারপর ওয়াশরুমেও মোবাইল নিয়ে যেতে শুরু করলে তোমার ভেতর আমাকে গোপন করার টেন্ডেন্সি এসে গেল। মাঝে মাঝে মিসড কল এসে বিরক্ত করতো তোমাকে, কিন্তু তাতে তোমার বিরক্ত আসতো না, মুখটা উজ্জ্বল হয়ে যেত, আমার প্রতি অমনোযোগী হয়ে যেতে। আমি কি বলছি কি করছি কিছু খেয়াল করতে না। তোমাকে ফোন করলে বিজি টোন আসতো, দেখা করার সময় অনিয়মিত হয়ে গেল। সব দেখতাম আর টের পেতাম তুমি একটু একটু করে দূরে সরে যাচ্ছ, আর ওই সাথে একটু একটু করে তোমার প্রতি আমার অনুভূতিও মরে গেছে। অ্যাকচুয়ালি রোশনি ইজেন্ট এ ফ্যাক্ট, আমি ওর নাম মেনশন করতে চাইনি। ওর কথা জানার আগেই আমি মুভ অন করে গিয়েছিলাম। তৌহিদ রুচির হাত ছেড়ে দিল, নিজের চুল টেনে ধরল, মরিয়া গলায় বলল, রুচি রুচি রুচি, এত সহজে মুভ অন করা যায় না। তুমি রাগ করে বলছো, আমিও যেমন মুহূর্তের প্ররোচনায় পড়েছিলাম, তুমি ওটা ভুল বোঝাবুঝির মধ্যে আছো। সব ভুলে যাও, আমাদের মধ্যে কোনো নীতিকথার জায়গা নেই, কোনো বড় বড় বুলি আত্মসম্মান হ্যানতেনের জায়গা নেই। আমি ভুল করব, তুমি মাফ করবে।
তুমি কোনো ভুল করলে আমি পাশে থাকবো, আর কিছু না। আমাদের মধ্যে অন্য কিছুর জায়গা নেই, থাকবে না। তবু আমাদের মধ্যে ফাঁকিবাজি ঢুকে গেল তো। মানে, আমাকে লেখা তোমার প্রথম চিঠিটা তোমার মনে আছে? সিনসিয়ার লাভ দিয়েছিলে তুমি আমাকে। সিনসিয়ার শব্দটাতে জোর দিল রুচি। বলল সেই সিনসিয়ারিটিতে ফাটল ধরেছে। এখন তুমি মোমের ভেজাল দিতে এসেছো, কিন্তু ফাটলটা ধীরে ধীরে বড় হতে হতে সমগ্র প্রতিমাটাকেই ধসিয়ে দিয়েছে। ওটার সমস্ত নেই। তৌহিদ রেগে গেল। সম্পূর্ণ দোষ আমার একার, তাই না? আমিও তো দেখেছি তুমি অন্য কারো হাত ধরে হাঁটছো, আবার কারোর সাথে রেস্টুরেন্টে একান্ত সময় কাটাতে চলে গেছো। ভালো তো তুমি আমাকে বাসো। তাহলে ওগুলো কি ছিল? ফ্লিং। আমি আর তুমি তো তাহলে একই। আমাকে একা দোষ দেওয়া ঠিক হবে না, কি বলো? রুচির মধ্যে কৈফিয়ত দেওয়ার কোনো আগ্রহই দেখা গেল না। তৌহিদ ভেঙে পড়ল। গলা রুদ্ধ শোনালো ওর। তুমি এরকম কঠোর কি করে হয়ে গেলে? আমার জন্য তোমার একটুও খারাপ লাগছে না? আমি খারাপ মানুষ, কিন্তু তুমি তো নও। তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে দুঃখ দিচ্ছ? তোমারও তো তাতে কষ্ট হবে। কেন দুজনেই কষ্ট পাবো? রুচিরও গলা ধরা। বিকৃত গলায় বলল, তুমি আন্টির কাছে ফিরে যাও তৌহিদ। আমার যা বলার ছিল বলে দিয়েছি। কোনো অনুতাপ নেই আমার। তোমাকে ভালোবেসেছি, তাতেও আমার অনুতাপ নেই। বাকি জীবন ভালোবাসবো না, তাতেও অনুতাপ হবে না। সুখ দুঃখ যেটাই আসুক, আমি সেসব পরিস্থিতি অনুযায়ী ফেস করব। আমাদের ভালোবাসায় ঘুণ ধরেছিল, এটাই এখনের বাস্তবতা। একটু একটু করে সবটাই ঘুণে খেয়ে ফেলেছে। ধুলো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। শূন্য কি করে ঘর বাঁধবো বলো? তাই বলছি ফিরে যাও। তৌহিদ অনেক কথা বলল, অনেক ক্ষমা চাইল, কিন্তু রুচির মাফ পেল না। হাল ছেড়ে দিল তৌহিদ। বেরিয়ে আসতে আসতে বলল, করো জেদ করো, জেদ করেই থাকো। জেদি তো তুমি সব সময়। আমার জন্য অপেক্ষায় থেকে জেদ দেখিয়েছো এত বছর। তোমার বাবাও পারেনি তোমার সেই জেদ ভাঙতে। এবারে আমার অপেক্ষার পালা। সব কিছু সমান সমান হবে। তুমি একা সাফার করলে তো অবিচার হতো সেটা। অপেক্ষাও শুধু তোমার একার থাকবে না। আমি এখন থেকে অপেক্ষায় থাকবো। তোমার রাগ পড়ে যাবে, তুমি শান্ত হবে। তৌহিদ যেমন রুচির কাছে ফিরে এসেছে, রুচিরও ফিরতে হবে তৌহিদের কাছে। শেষ পর্যন্ত তুমি আমারই।